আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জয় দিয়ে সাফ নারী ফুটবলে বাংলাদেশের অষ্টম আসর শুরু। বি গ্রুপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের মেয়েরা। ত্যাগের মহিমায় আনন্দ উচ্ছ্বাসে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। জিয়া খালেদা জিয়া ও কোকুর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বাবা মা ও ছোট ভাইয়ের পর বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। সংক্রমণ নিম্নমুখী দাবি করে সব শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রচেষ্টা। এবং বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্পকে রাখা হয়েছে চিড়িয়াখানায়। অ্যালবিনো জাতের এই মহিষটিকে টিকিট কেটে দেখতে পারবেন দর্শনার্থীরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং শুরুতেই ইরফান চিনিগুড়া সুগন্ধি সাফ চ্যাম্পিয়নশিপ। চার-২ গোলে জয় দিয়ে সাফ ফুটবলের আসর শুরু করা ঈদুল আজহার আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফের ইতিহাসে দ্রুততম সময়ে মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে উড়ন্ত সূচনা করে লাল সবুজের মেয়েরা। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচে শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জেতে বদলি নামা সুরভি আকন্দপ্রীতি ও কোহাতি কিস্কুর গোলে। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। ঈদুল আজহার রাতে ভারতে সাফের অষ্টম আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল টানা ২ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বি গ্রুপে থাকা স্বাগতিকরা যে দলকে ১১ গোলে হারিয়েছিল সেই দলের বিপক্ষে রীতিমতো ঘাম ঝরিয়ে ৪-২ গোলে জিতেছে অধিনায়ক মারিয়া মান্ডার দল। তবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরুটা ছিল চমকপ্রদ। মাত্র ১১ সেকেন্ডের মধ্যে মালদ্বীপের জালে বল জড়ান লাল সবুজের ফরওয়ার্ড আনিকা। ঋতুপর্ণা শামসুন্নাহারা একাধিক সুযোগ কাজে লাগাতে না পারলেও হতাশ হতে হয়নি লাল সবুজের মেয়েদের। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেলা মার্মা। এরপরই বাধে বিপত্তি। বাংলাদেশের অতি আত্মবিশ্বাসী ডিফেন্স এবং গোলকিপারের ভুলের মাসুল দিতে হয় ৪৩ মিনিটে। নুরা মরিয়মের গোলে বিরতির আগে ব্যবধান কমায় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে একইভাবে গোল করে সমতায় ফেরে তারা। একাধিক পরিবর্তন এনে শেষ পর্যন্ত সাফল্য পায় কোচ পিটার বাটলারের দল। ৬৪ মিনিটে বদলি নামা সুরভি আকন্দপ্রীতির গোলে আবারও লিড নেয় টিম বাংলাদেশ। সিনিয়র জার্সিতে জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল। আর অতিরিক্ত সময়ে কোহাতি কিস্কুর গোলে সেমিফাইনালটা নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ সেরার লড়াইয়ে ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। আজ পবিত্র ঈদুল আজহা। সারা দেশে মুসলমানদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করেন প্রধান বিচারপতি, বিশিষ্ট নাগরিক সহ সব স্তরের হাজার হাজার মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই নতুন পোশাক, আতরের সুগন্ধে ভরে ওঠে জাতীয় ঈদগাহের চারপাশ। ঈদের নামাজ আদায়ের জন্য ঢল নামে মুসল্লিদের। মানুষের চোখে এক অন্যরকম আনন্দ।
এ যেন ত্যাগের মহিমায় আলোকিত এক পবিত্র সকাল। পবিত্র ঈদুল আজহা, কাঁধে জায়নামাজ, মুখে তাকবীর। ঠিক 7:30টায় শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আদায় করেন ঈদের নামাজ। এই এক কাতার যেন বলে দেয় ইসলামের সৌন্দর্য, সমতা আর ভ্রাতৃত্বের কথা। খুতবায় উঠে আসে ত্যাগের শিক্ষা, মানবতার কথা এবং সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। খুব ভালো, এবং এইটা এরকম ঈদ যেন প্রতিটা বছর হয়। ঈদ অনেক ভালো লাগতেছে, প্রথমবার বাসার বাইরে ঈদ কাটাচ্ছি, অনেক ভালো লাগছে। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পেরে নিজেদের ভালো লাগার কথা অকপটে স্বীকার করে শিশুরা। ভালো লেগেছে, সবাই মিলে একসাথে নামাজ পড়েছি, খুব ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোরবানির মাংস আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী এবং অসহায় মানুষদের মধ্যে বিতরণের মধ্য দিয়ে ফুটে ওঠে মানবতার প্রকৃত সৌন্দর্য। আর এই দিনের শিক্ষা আমাদের জীবনে ছড়িয়ে পড়ুক, আমাদের জীবন সারা জীবন এই শিক্ষায় যেন আমরা ধারণ করতে পারি, এমনটাই আশা করছেন এখানে আগত মুসল্লিরা। জাতীয় ঈদগাহ থেকে মাজহর হক মান্না, চ্যানেল আই। ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে ঈদুল আজহা উপলক্ষে সকালে বিভিন্ন শ্রেণী পেশা, কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি। এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কোরবানির বর্জ্য অপসারণে সবাইকে সহযোগিতা করার কথা বলেছেন তিনি। একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন রাষ্ট্রপতি। আজকের এই পবিত্র দিনে আমি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই, আপনারা কুরবানির আনন্দ বঞ্চিত ও দরিদ্র মানুষ, এতিম, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে ভাগাভাগি করে নিন। ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে আসুন আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত বার্তা মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক, আমাদের সবার জীবনে বয়ে আনুক প্রশান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি, এই প্রার্থনা করি। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য জরুরি। রাহুল রায় রিপোর্ট। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে আসেন তিনি। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। এই দেশের মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ, গুমোট, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদেরও কবর জিয়ারত করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনের সামনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সালাউদ্দিন আহমদ বলেছেন, ঈদের দিন বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রয়োজনে সেনা অফিসার ও সৈনিকরা প্রাণ বিসর্জন দেন। তাদের এই আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে। সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারলে সুন্দর এক বাংলাদেশ গঠন সম্ভব হবে বলে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমরা দেশটিকে আরও বেটার জায়গায় নিতে চাইছি। প্রিয় সৈনিক এবং অফিসারবৃন্দ, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে, এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। সারা দেশে উদযাপন হচ্ছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দেয়া হচ্ছে পশু কোরবানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে নগরের ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। নগরীর কাটাল্লি এলাকায় নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ও অন্যরা অংশ নেন। ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নরসিংদীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঈদের নামাজ আদায় করেন। রাজশাহী ঈদগাহে নামাজ পড়েন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও অন্যরা। ময়মনসিংহের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার নামাজ হয়েছে। পটুয়াখালীতে ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সহ অন্যরা এতে অংশ নেন। দেশের অন্যতম বৃহত্তর ঈদুল আজহার জামাত হয়েছে দিনাজপুরের গোরের শহীদ বড় ময়দানে। এ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা অংশ নেন। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে টাউন হল মসজিদে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রতিবারের মতো এবারও তেজগাঁওয়ে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজের দুটি জামাত হয়েছে। সকাল 7:45 প্রথম জামাতে চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে অংশ নেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা। এলাকার অনেক মুসল্লি এবারও দুটি জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সবশেষ ঈদের জামাত হয়েছে বেলা 11:35। শেষ জামাতে নামাজ আদায় করেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সাকিব খান।
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে মাঠে আছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনে কাজ করছে প্রায় 30,000 জনবল। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী 12 ঘন্টার মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণ হবে। রোকসানা আমিনের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 2 কোটি পশু কোরবানি করা হয়, যার বড় অংশই হয় শহরাঞ্চলে। ঈদুল আজহায় 3 দিন চলে পশু কোরবানি। বিশাল এই আয়োজনে ঢাকা সহ বড় শহরগুলোয় 20 থেকে 30,000 টন বর্জ্য উৎপন্ন হয়। তবে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কতটুকু নিয়ম মানছেন নগরবাসী? ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে আমরা যখন কোরবানির সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা পুরা এটা ধুলাই করে ব্লিচিং পাউডার দিয়ে আমরা পুরো এটা নিষ্কাশন করে ফেলবো। সবাই আমরা সচেতন হই যাতে ঠিকমতো ঠিক জায়গায় আমরা ময়লাটা ফেলি। সিটি কর্পোরেশন সেখান থেকে যাতে নিয়ে যায়, আমরা সবাই যাতে এইভাবে এই কাজটা করি। বর্জ্য অপসারণে অ্যাকশন প্ল্যান তৈরি করে ঈদের দিন থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। দুপুরে মিরপুর 12 নম্বরের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। আগামীকাল এবং পরশু এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আমি নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনাদের আবর্জনাগুলো সিটি কর্পোরেশন থেকে যে ব্যাগগুলি সরবরাহ করা হয়েছে সেই ব্যাগের মধ্যে দিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবেন। বর্জ্যগুলো সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ব্যাগে এবং স্থানে রাখার আহ্বান জানিয়েছেন DNCC প্রশাসক। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের বর্জ্যগুলো আমাদের দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই হলুদ পলিথিনটি আছে সেটাকে সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। দায়িত্ব উত্তর সিটি কর্পোরেশনের সেখান থেকে নিয়ে যাওয়ার। তবে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করলে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলছেন নগরবাসী। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 877 জন। তবে হামের প্রাদুর্ভাব কমে আসার পাশাপাশি মৃত্যুর সংখ্যা নিম্নমুখী বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলেছেন, যেসব শিশু এখনও হামের টিকার বাইরে আছে তাদের টিকার আওতায় আনতে চেষ্টা করছে সরকার। শাকির আদনানের রিপোর্ট। হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু বাড়ছে। সেই সঙ্গে উপসর্গ ও হামে আক্রান্ত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ঈদ উদযাপনে পরিবারের সঙ্গে রাজধানী ছেড়েছে বহু শিশু। এমন বাস্তবতায় ভাইরাসজনিত রোগে বহু মানুষের সংস্পর্শে হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের সময় চিকিৎসা ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন হাম প্রসঙ্গে। গত কয়েকদিন থেকে ট্রেন্ড যে হামের আক্রান্তের যে ট্রেন্ডটি সেটি কিন্তু একটু নিম্নমুখী এবং আমরা হামের দুটোই ভাগে হামের যে মৃত্যু, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। আমরা কিন্তু হাম সুনির্দিষ্ট হামজনিত কারণে নিশ্চিত মৃত্যুর সংখ্যা কিন্তু আপনারা লক্ষ্য করেন গত কয়েকদিন থেকে কোনো দিন শূন্যের কোটায় ছিল, কোনো দিন 1-2 ছিল এবং সাসপেক্টেড হাম যেটা সেই ক্ষেত্রে কিছু আমাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আছে। আমরা আশা করছি যে সংক্রমণটি যে নিম্নমুখী আছে এই ধারাবাহিকতাটি বজায় থাকবে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল হামে সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরাও টিকার কাভারেজে ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি এবং ইতিমধ্যে কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার পরেও আমরা নোটিশ পাচ্ছি যে কোথাও কিছু শিশু বাদ পড়েছে কিংবা তারা টিকার আওতায় আসেনি, তাদেরকে খুঁজে কিন্তু টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। দেশে চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। হাম ও উপসর্গে মৃত্যু এর মধ্যে 500 ও শনাক্ত রোগীর সংখ্যা 60,000 ছাড়িয়েছে। পরিস্থিতি খারাপ হতে থাকলে সরকার 5ই এপ্রিল থেকে টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু করে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার একটু অন্যরকম খবর। ডোনাল্ড ট্রাম্পকে এবছর কোরবানি দেয়া হচ্ছে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তাকে রাখা হচ্ছে চিড়িয়াখানায়। বিরল প্রজাতির এই ডোনাল্ড ট্রাম্প ঈদের আনন্দকে এক ধাপ বাড়িয়েই দিবে এবার।
চিড়িয়াখানায় গিয়ে দর্শনার্থীরা দেখতে পাবেন মার্কিন মুলুকসহ সারা বিশ্ব দাবড়িয়ে বেড়ানো মোড়ল ব্যক্তির আদলের অ্যালবিনো জাতের এই মহিষটিকে। তাফিমুল ইসলামের রিপোর্ট। সাধারণত মহিষের রং হয় কালো, কিন্তু দেশ ও দেশের বাইরে ভাইরাল এই মহিষের রং সাদা ও হালকা বাদামি মিশেল। মাথার সামনের চুল ঢেউ খেলানো গোলাপি রঙের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার চুলের সাথে মিল থাকায় মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী রূপ ও মার্কিন প্রেসিডেন্টের নামের কারণেই রীতিমতো এক সেলিব্রিটি বনে যায় অ্যালবিনো জাতের এই মহিষটি। দেশীয় সংবাদ মাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল এই মহিষ নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন। বিরল প্রজাতির এই মহিষ দেশে দ্বিতীয়টি নেই এই কথাটি সরকারের দৃষ্টিতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি দেওয়া বাতিল করে মালিকের কাছ থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে আসে জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মায়া হরিণ ও চিতাবাঘের পাশের শেডে রাখা হয় মহিষটিকে। আর আজ ঈদের দিন থেকে জাতীয় চিড়িয়াখানায় ট্রাম্প সদৃশ্য মহিষটিকে দেখতে পাবেন দর্শনার্থীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা উপন্যাসকে বিশ্বব্যাপী তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। সুলতানা হিমুর রিপোর্ট। বাঙালি সাহিত্যপ্রেমীদের কাছে কিংবদন্তি এক নাম প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন। জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানার জন্য পাঠকের কাছে যিনি দখল করে আছেন বিশেষ স্থান। তার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নাটক, সিনেমা। তারই ধারাবাহিকতায় এবার প্রেক্ষাগৃহে এলো চলচ্চিত্র মাসুদ রানা। মাসুদ রানা উপন্যাস সিরিজের বিভিন্ন গল্পকে উপজীব্য করে সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা বলেন, কাজী আনোয়ার হোসেনের সৃষ্টিশীলতা নিয়ে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। অনেক থ্রিলার এসেছে, অনেক কিছু এসেছে, কিন্তু এই মাসুদ রানার সাথে তাদের একটা, আমি বলবো যে আবেগীয় সংযোগ, এই আবেগীয় সংযোগটা জন্যই তারা মাসুদ রানা দেখবেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কল্পনা বাস্তবতার ফারাকটা রয়েই যায় এবং এক্সপেকটেশন পূর্ণ হয় না। যেহেতু মাসুদ রানার কোনো অবয়ব আমার শ্বশুর আব্বা কখনোই দেখাননি যে আচ্ছা মাসুদ রানা দেখতে এমন, এটা উনি কখনো বলেননি। এই যে একটা বিশ্বায়নের যুগ, এই সময়ে এই চরিত্রটাকে যে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার যে অবদানটা এবং ইচ্ছাটা চ্যানেল আই এবং জাজ রেখেছে, এই ইচ্ছাটাকে আমি খুব স্বাগত জানাই। যে মাসুদ রানাকে পরিচিত করাতে চাচ্ছেন চলচ্চিত্রের মাধ্যমে, শুধু বইয়ের মাধ্যমেও না। মাসুদ রানা সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরি, সৈয়দা তিথি, অবন্তিকা সহ অনেকে। তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ, এই বিষয়টা বন্ধ করতে হবে। তোমার বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো না। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, যুদ্ধবিরতি ও আলোচনার মধ্যে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো চান না ট্রাম্প। ঠাকুরগাঁও ২ আসনে ৭ বারের সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজনীতিবিদ দবিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কামরুজ্জামান। শুক্রবার বালিয়াডাঙ্গির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ৩০শে মে থেকে ৩রা জুন পর্যন্ত ভারত সফর করবেন তিনি। সফরকালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা ছাড়াও ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন তারা। ২রা জুন মুম্বাইয়ে ব্যবসা ও শিল্প খাত নিয়ে আলোচনা হবে। এ সফরে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানের ওপর নতুন হামলা চালিয়েছে। অপরদিকে হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী 4টি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে। এদিকে ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার বিষয়ে নিজের আগের অবস্থানই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যুদ্ধবিরতি চলার মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রও হরমুজ প্রণালীতে একটি ইরানি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালায়। এ নিয়ে 3 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন বাহিনী হামলা চালালো। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে। তিনি বলেন নভেম্বরে হতে যাওয়া মার্কিন পরবর্তী নির্বাচন ঘিরে তার যুদ্ধ কৌশল প্রভাবিত করবে না। ইরানের গণমাধ্যম জানিয়েছে মার্কিন বাহিনী বন্দর আব্বাসের কাছে হামলা চালায়। মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। কোরবানির চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন এবার অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি চামড়া সংরক্ষণ করা যাবে। সে সময় ক্রেতা বিক্রেতাদের সাথে চামড়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। প্রত্যেকটা জেলার সাথে আমাদের যোগাযোগ আছে। কয়েকটি দেশের মধ্যে কয়েকটি বড় বড় কেন্দ্র আছে যেখানে মূলত মানে বিরাট সংখ্যায় অধিক সংখ্যায় সংগৃহীত হয়। তো যাবতীয় লজিস্টিক অসুবিধা সত্ত্বেও সারা দেশে সংগ্রহ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিশ্বাস আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো এবং এটি ট্যানারি পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। সংবাদের এই পর্যায়ে আরও একবার বিরতি, আর ফিরে এসে যা থাকছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। চ্যানেল আই সংবাদে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় অবহেলার কারণে নবজাতকদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনা থানায় এক নবজাতকের বাবা অভিযোগটি দায়ের করেছেন। এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন ওই শিশুদের ময়নাতদন্ত করতে রাজি হননি অভিভাবকরা। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসলে কেউই এই পরিস্থিতিতে তারা পোস্টমর্টেম করতে রাজি হননি এবং তারা নিজ দায়িত্বেই তাদের শিশুদেরকে নিয়ে গিয়েছে, ডেড বডি নিয়ে গিয়েছে। তো এটি নিঃসন্দেহে তদন্তের ক্ষেত্রে এটি প্রয়োজন ছিল। তারপরেও যেহেতু ওনারা চাননি, এটি তদন্তকারী যে কর্তৃপক্ষ যাদেরকে তদন্ত কমিটি আছে সেই কমিটিকে আমরা অবহিত করেছি। আমি আশাবাদী যে 3 দিনের মধ্যে আমরা তাদের রিপোর্টটি পূর্ণাঙ্গ রিপোর্টটি পাবো এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গোপালগঞ্জের বেদগ্রাম মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন মোটরসাইকেল ও 3 জন বাস যাত্রী। গোপালগঞ্জ পুলিশ সুপার ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর জেলার 22 রশিতে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে দেশের অন্যতম বৃহত্তম ঈদুল আজহার জামাত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। জাকির পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সল, মহাসচিব শামীম হায়দার এবং দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা এই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দর্শক, এ পর্যায়ে আরও একবার বিরতি, আর ফিরে এসে যা থাকছে। দীর্ঘ 2.5 বছর পর ব্রাজিলের ফুটবল ক্যাম্পে নেইমার জুনিয়র হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার কারণে যোগ দিতে পারেননি অনুশীলনে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রসঙ্গ। দীর্ঘ 2.5 বছর পর ব্রাজিলের ফুটবল ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। এর আগে ক্যাম্পের সবাইকে নেইমারকে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘ হেড কোচ কার্লো আনচেলোত্তির সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছোটখাটো ব্রিফিং নিতে দেখা যায় ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। 17 মে ব্রাজিলিয়ান লিগের সন্তোষের হয়ে খেলার সময় কাফ মাসলে চোট পান তিনি। ইনজুরি গুরুতর না হলেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে 31 মে পানামা এবং 5 জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দুদলের প্রথম অনুশীলনে মাত্র 23 ফুটবলারকে নিয়েই সময় কাটিয়েছেন সেলেসাউদের ইটালিয়ান হেড কোচ। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জয় দিয়ে সাফ নারী ফুটবলে বাংলাদেশের 8ম আসর শুরু। বি গ্রুপে মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের মেয়েরা। ত্যাগের মহিমায় আনন্দ উচ্ছ্বাসে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। জিয়া খালেদা জিয়া ও কোকোর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বাবা, মা ও ছোট ভাইয়ের পর বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। সংক্রমণ নিম্নমুখী দাবি করে সব শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রচেষ্টা। এবং বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্পকে রাখা হয়েছে চিড়িয়াখানায়। অ্যালবিনো জাতের এই মহিষটিকে টিকিট কেটে দেখতে পারবেন দর্শনার্থীরা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeliionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।